নমস্কার। আজকের আলোচনা তাপকে নিয়ে, তাপের পেছনের বিজ্ঞানটাকে আমরা একদম সহজ করে বোঝার চেষ্টা করব। একেবারে বেসিক কনসেপ্ট থেকে শুরু করে সেই সব বড় বড় সূত্রগুলো যেগুলো আমাদের চারপাশের সবকিছুকে নিয়ন্ত্রণ করে, সেসব নিয়েই কথা হবে। তো কি থাকছে আজ? প্রথমে আমরা দেখব তাপমাত্রা আর তাপ এই দুটো জিনিস কি একই নাকি আলাদা। তারপর জানব শক্তি কিভাবে ছোটাছুটি করে, আর সবশেষে থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যার যে মূল সূত্রগুলো আছে সেগুলো নিয়েও কথা বলবো। আচ্ছা, তাহলে প্রথম টপিক, তাপমাত্রা আসলে কি? দেখুন, গরম বা ঠান্ডা কাকে বলে সেটা তো আমরা সবাই ফিল করতে পারি, কিন্তু ফিজিক্সের চোখে তাপমাত্রা জিনিসটা ঠিক কি? আমরা প্রায় তাপ আর তাপমাত্রাকে এক করে ফেলি, তাই না? কিন্তু জানেন, এই দুটো ধারণা কিন্তু একদমই আলাদা। আর এই পার্থক্যটা বুঝতে পারাটা খুবই খুবই জরুরি। তাপমাত্রা বুঝতে গেলে আমাদের আগে তাপীয় সাম্যাবস্থা বা থার্মাল ইকুইলিব্রিয়াম ব্যাপারটা বুঝতে হবে। ভাবুন তো, এক কাপ গরম চায়ের পাশে যদি এক গ্লাস ঠান্ডা জল রাখা হয়, কি হবে? কিছুক্ষণ পর দেখা যাবে চাটা একটু ঠান্ডা হয়েছে আর জলটা একটু গরম, মানে গরম থেকে তাপ ঠান্ডার দিকে গেছে, তাই তো? আর এটা ততক্ষণই চলবে যতক্ষণ না দুটো তাপমাত্রা সমান হয়ে যাচ্ছে। এই যে দুটো জিনিসের তাপমাত্রা সমান হয়ে গেল আর তাপের আদান প্রদান বন্ধ হয়ে গেল, এই অবস্থাটাকেই বলে তাপীয় সাম্যাবস্থা। এখন এই যে তাপীয় সাম্যাবস্থার ধারণা, এর ওপর ভিত্তি করেই একটা দারুণ সূত্র তৈরি হয়েছে। বিজ্ঞানীরা একে বলেন তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বা জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। মানে ব্যাপারটা এমন যে যদি এ আর বি তাপীয় সাম্যাবস্থায় থাকে, আবার বি আর সিও তাপীয় সাম্যাবস্থায় থাকে, তাহলে এ আর সিও একে অপরের সাথে সাম্যাবস্থায় থাকবেই। অনেকটা অঙ্কের মতো। নামটা একটু অদ্ভুত লাগতে পারে, তাই না? শূন্যতম কেন? কারণ প্রথম আর দ্বিতীয় সূত্র আবিষ্কার হয়ে যাওয়ার পরে বিজ্ঞানীরা বুঝতে পারলেন যে এই নিয়মটা তার থেকেও বেশি মৌলিক, আর এই সূত্রটাই আমাদের তাপমাত্রাকে ঠিকঠাক ডিফাইন করতে সাহায্য করে। তাহলে মূল পয়েন্টটা কি দাঁড়ালো? তাপমাত্রা কিন্তু তাপ নয়। তাপমাত্রা হলো একটা প্রপার্টি বা ধর্ম, যেটা ঠিক করে দেয় যে দুটো জিনিসকে পাশাপাশি রাখলে তাদের মধ্যে তাপের আদান প্রদান হবে কি হবে না। যদি তাপমাত্রার পার্থক্য থাকে তাহলেই তাপ ফ্লো করবে। ওকে, তাহলে তাপমাত্রা ঠিক করে দিচ্ছে এনার্জি কোন দিকে যাবে। কিন্তু এই যে এনার্জি যেটা ফ্লো করছে, সেটা কি? চলুন এবার তাপ আর কাজ বা কার্য নিয়ে কথা বলা যাক। খুব সহজ কথায়, তাপ বা হিট হলো এক ধরনের শক্তি যা এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, আর এটা সবসময়ই বেশি তাপমাত্রার জায়গা থেকে কম তাপমাত্রার দিকে যায়। কিন্তু শক্তি ট্রান্সফারের আরেকটা উপায়ও আছে, সেটা হলো কার্য বা ওয়ার্ক। যেমন ধরুন, একটা পিস্টনের ভেতরে থাকা গ্যাসকে যদি চাপ দিয়ে ছোট করা হয়, তাহলে আমরা গ্যাসটার উপর কাজ করছি। এতেও কিন্তু সিস্টেমের শক্তি বদলে যায়। আর এই কার্যের একটা খুব সহজ ফর্মুলা আছে, তাই না? কার্য বা ওয়ার্ক হল প্রযুক্ত বল আর সরণের গুণফল, মানে W=F/L। এখান থেকে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার বোঝা যাচ্ছে। তাপ বা কার্য কোনোটাই কিন্তু কোনো সিস্টেমের নিজস্ব সম্পত্তি নয়। এগুলো আসলে শক্তি ট্রান্সফার করার দুটো পদ্ধতি বা প্রসেস। মানে একটা সিস্টেমের মধ্যে শক্তি থাকতে পারে, কিন্তু তাপ বা কার্য থাকতে পারে না। বেশ, এবার আমরা তাপ আর কার্য এই দুটো ধারণাকে এক জায়গায় নিয়ে আসব, আর এখান থেকেই জন্ম নেবে থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র। সূত্রটা কি? যে কোনো প্রক্রিয়ায় একটা সিস্টেমে যে পরিমাণ তাপ দেওয়া হয় আর তার ওপর যে পরিমাণ কার্য করা হয়, এই দুটোর যোগফল সবসময় ধ্রুবক থাকে। আসলে এটা আর কিছুই নয়, এনার্জি কনজারভেশন বা শক্তি সংরক্ষণ সূত্রের আরেকটা রূপ। এই সূত্রটা আমাদের একটা নতুন কনসেপ্টের সাথে পরিচয় করায়। সেটা হলো অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি। সোজা কথায়, এটা হলো একটা সিস্টেমের ভেতরে লুকিয়ে থাকা মোট শক্তির পরিমাণ। আর তাই এই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, যাকে আমরা ডেল্টা ইউ দিয়ে লিখি, সেটা হয় সিস্টেমে দেওয়া তাপ বা কিউ আর সিস্টেমের উপর করা কার্য বা ডব্লিউ এর যোগফলের সমান। মানে ডেল্টা ইউ =Q+W। খুব সহজ, তাই না? তো প্রথম সূত্র তো আমাদের শক্তির হিসেব দিয়ে দিল। শক্তি তৈরিও হয় না, ধ্বংসও হয় না। কিন্তু একটা সমস্যা আছে। প্রথম সূত্র এটা বলে না যে কোনো ঘটনা ঘটবে কি ঘটবে না, আর এখানে এন্ট্রি হয় দ্বিতীয় সূত্রের। যেমন ধরুন, এক কাপ গরম কফি রেখে দিলে সেটা ঠান্ডা হয়ে যায়, এটা আমরা সবাই জানি। কিন্তু কখনো কি দেখেছেন যে ঠান্ডা কফি নিজে থেকেই গরম হয়ে উঠছে? প্রথম সূত্র কিন্তু এটাকে আটকায় না, কিন্তু বাস্তবে এটা হয় না। কেন? উত্তরটা লুকিয়ে আছে দ্বিতীয় সূত্রের মধ্যে। আর এই কেনর উত্তর দিতে গিয়ে আমাদের একটা নতুন শব্দের সাথে পরিচিত হতে হবে।
সেটা হলো এন্ট্রপি। সহজ ভাষায় এন্ট্রপি হলো কোনো সিস্টেমের ভেতরের বিশৃঙ্খলা বা র্যান্ডমনেসের মাপ। দ্বিতীয় সূত্র বলে এই মহাবিশ্বের যে কোনো বিচ্ছিন্ন সিস্টেমে কোনো ঘটনা যদি নিজে থেকেই ঘটে তাহলে তার মোট এন্ট্রপি বা বিশৃঙ্খলা সবসময় বাড়বে। মানে সবকিছুই গুছানো অবস্থা থেকে অগোছালো অবস্থার দিকে যেতে চায়। আর এই যে বিশৃঙ্খলার দিকে এগিয়ে যাওয়া, এটাই সময়কে একটা নির্দিষ্ট দিক দেয়, যাকে বলে অ্যারো অফ টাইম। তাহলে দেখুন দুটো সূত্রের মধ্যে তফাৎটা কত পরিষ্কার। প্রথম সূত্র হলো একটা অ্যাকাউন্টিং রুল, সে শুধু শক্তির হিসেব রাখে। আর দ্বিতীয় সূত্র হলো ডিরেকশনের রুল, সে বলে দেয় যে ঘটনাটা কোন দিকে এগোবে। আর এই সূত্রগুলো কিন্তু শুধু বইয়ের পাতায় আটকে নেই, এগুলোকে ভিত্তি করেই একটা বিশাল সায়েন্টিফিক ফিল্ড গড়ে উঠেছে, যেখানে তাপের সাথে পদার্থের বিভিন্ন পরিবর্তনের সম্পর্ক নিয়ে গবেষণা করা হয়। এই যে দেখুন, থার্মোমেকানিক্যাল অ্যানালাইসিস, ডাইনামিক মেকানিক্যাল অ্যানালাইসিস, এরকম অনেক টেকনিক আছে। এইগুলো ব্যবহার করে বিজ্ঞানীরা বোঝেন তাপ দিলে কোনো মেটেরিয়ালের কি পরিবর্তন হবে। আর এই জ্ঞান থেকেই কিন্তু নতুন নতুন মেটেরিয়াল তৈরি হয়, আরও ভালো ইঞ্জিন ডিজাইন করা সম্ভব হয়। সবশেষে একটা ভাবনার প্রশ্ন। দ্বিতীয় সূত্র বলছে মহাবিশ্বের এন্ট্রপি বা বিশৃঙ্খলা ক্রমাগত বেড়েই চলেছে। তাহলে এর শেষ কোথায়? সবকিছু কি তাহলে একটা চূড়ান্ত বিশৃঙ্খলা অবস্থার দিকে এগোচ্ছে, যাকে বিজ্ঞানীরা বলেন হিট ডেথ বা তাপীয় মৃত্যু? ভাবুন তো একবার। আচ্ছা, কোনো জিনিসকে যখন গরম করা হয় তখন ঠিক কি হয় বলুন তো? হয়তো মনে হতে পারে উত্তরটা খুবই সোজা, জিনিসটা শুধু গরম হয়ে যায়, আর কি। কিন্তু সত্যি বলতে কি, পর্দার আড়ালে একেবারে আণবিক স্তরে একটা অসাধারণ রূপান্তরের গল্প চলতে থাকে। আজকের এই বিশ্লেষণে আমরা সেই লুকানো জগৎটাকেই সবার সামনে আনব। প্রশ্নটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে, এর উত্তরটা কিন্তু বেশ জটিল আর আকর্ষণীয়। এটা শুধু তাপমাত্রা বেড়ে যাওয়ার ঘটনা নয়, তাপ দিলে একটা পদার্থের একেবারে ভেতরের গঠন আর তার আচরণ দুটোই বদলে যেতে পারে। আর এই পরিবর্তনগুলো খালি চোখে দেখা প্রায় অসম্ভব। একবার এই ছবিটার দিকে তাকান, কি সুন্দর তাই না? এটা হলো ফেনোবারবিটাল নামের একটা ঔষধের ক্রিস্টাল বা স্ফটিক। যখন একে গলিয়ে আবার ঠান্ডা হতে দেওয়া হয় তখন এটা ঠিক এইরকম সুন্দর জটিল প্যাটার্ন তৈরি করে। আসলে তাপই পদার্থের ভেতরের আসল বৈশিষ্ট্যগুলোকে বের করে আনে, যা থেকে বোঝা যায় পদার্থটা কতটা শক্তিশালী, স্থিতিশীল বা কার্যকর হবে। চলুন তাহলে এই বিষয়ে আর একটু গভীরে যাওয়া যাক, পরিচিত হওয়া যাক সেই বিজ্ঞানের সঙ্গে যা এইসব অসাধারণ রূপান্তর নিয়ে গবেষণা করে। এই পুরো বিষয়টার নাম হল তাপীয় বিশ্লেষণ বা থার্মাল অ্যানালাইসিস। খুব সহজ করে বললে, বিজ্ঞানীরা একটা স্যাম্পল নেন, তারপর একটা কন্ট্রোলড পরিবেশে সেটার তাপমাত্রা বাড়ান বা কমান, আর দেখতে থাকেন যে এর বৈশিষ্ট্যগুলো কিভাবে বদলে যাচ্ছে। ব্যাপারটা অনেকটা পদার্থের একটা নিয়ন্ত্রিত হেলথ চেকআপের মতো। তার মানে আসল খেলাটা হলো তাপমাত্রা বদলানো, আর তার ফলে পদার্থের আচরণে কি কি পরিবর্তন আসছে সেটা খুব মন দিয়ে লক্ষ্য করা। এই সহজ নীতিটাই কিন্তু এই শক্তিশালী বিজ্ঞানটার মূল ভিত্তি। কিন্তু প্রশ্ন হল, পদার্থের ওপর তাপের প্রভাব নিয়ে এত খুঁটিয়ে গবেষণা করার দরকারটা কি? এর বাস্তব জীবনে কোনো প্রয়োগ আছে কি? এর গুরুত্ব কিন্তু অনেক। ভাবুন তো, একটা নতুন ওষুধ কতটা স্থিতিশীল থাকবে, বা মহাকাশযানের জন্য তৈরি করা কোনো পলিমার চরম তাপমাত্রায় টিকতে পারবে কিনা, এইসব জরুরি প্রশ্নের উত্তর দেয় এই তাপীয় বিশ্লেষণ। এটা আমাদের চারপাশের জিনিসগুলোকে আরও নিরাপদ, নির্ভরযোগ্য আর উন্নত করতে সাহায্য করে। এখন এই স্লাইডটার সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটা কি জানেন? ওই সংখ্যাটা ২৮ বছরের মধ্যে শুধুমাত্র তাপীয় বিশ্লেষণ এই টপিকের উপর ১০,৬৭৫টা সায়েন্টিফিক পেপার পাবলিশড হয়েছে। ভাবা যায়? এটা থেকেই বোঝা যায় এই ক্ষেত্রটা কতটা বিশাল আর গুরুত্বপূর্ণ। কিন্তু কথা হলো, বিজ্ঞানীরা ঠিক কিভাবে এই মাপযোগগুলো করেন? চলুন একটা খুব গুরুত্বপূর্ণ টেকনিকের উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটা সহজে বোঝার চেষ্টা করি। এই কৌশলটার নাম ডিফারেনশিয়াল স্ক্যানিং ক্যালোরিমিটার, বা ছোট করে বললে ডিএসসি। নামটা একটু খটোমটো লাগতে পারে, আমি জানি, কিন্তু এর পেছনের আইডিয়াটা কিন্তু দারুণ সোজা আর বুদ্ধিদীপ্ত। ধরুন আপনার কাছে দুটো ছোট প্যান আছে। একটার মধ্যে আপনি যে জিনিসটা পরীক্ষা করতে চান সেটা রাখলেন, আর অন্যটা একদম খালি, যেটাকে আমরা রেফারেন্স বলি। এখন আপনি দুটো প্যানকেই একদম একই হারে গরম করতে শুরু করলেন। আপনার লক্ষ্য হল দুটো প্যানের তাপমাত্রা যেন সব সময় কাঁটায় কাঁটায় সমান থাকে। আর ঠিক এইখানেই আসল ব্যাপারটা লুকিয়ে আছে। যখন আপনার নমুনাটা গলতে শুরু করে তখন ওর তাপমাত্রা ঠিক রাখার জন্য যন্ত্রটাকে কিন্তু খালি প্যানের চেয়ে একটু বেশি শক্তি বা হিট দিতে হয়, কারণ গলনের জন্য তো এক্সট্রা এনার্জি লাগে, তাই না?
ডিএসসি যন্ত্রটা ঠিক এই 2 প্যানে দেয়া শক্তির পার্থক্যটাই খুব নিখুঁতভাবে মেপে ফেলে। এই চার্টটা দেখুন, এখানে দেখা যাচ্ছে যে নমুনাটাকে গরম করার বিভিন্ন ধাপে কতটা শক্তি লাগছে। প্রথম দুটো বার খেয়াল করুন, প্রায় সমান, মানে গলন শুরু হওয়ার আগে পর্যন্ত শক্তিটা স্থিতিশীল। কিন্তু 3 নম্বর বারটা দেখুন, এটা গলনের সময়কার অবস্থা দেখাচ্ছে। লক্ষ্য করুন, তাপমাত্রা একই হারে বাড়িয়ে চলার জন্য প্রয়োজনীয় শক্তিটা হঠাৎ করে কতটা বেড়ে গেছে। বিজ্ঞানীরা ঠিক এই বেড়ে যাওয়া শক্তিটাই মাপেন। আর এই যে অতিরিক্ত শক্তির মাপ, এটাই আমাদের পদার্থের বৈশিষ্ট্য সম্পর্কে একটা ইউনিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেয়। এটা আমাদের পরিষ্কারভাবে বলে দেয় যে ঠিক কোন তাপমাত্রায় পদার্থটা গলছে বা জমে যাচ্ছে বা অন্য কোনো রাসায়নিক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। ডিএসসি তো গেল একটা দারুণ শক্তিশালী যন্ত্র, কিন্তু বিজ্ঞানীদের টুলবক্সে কিন্তু আরও অনেক কিছু আছে। চলুন সেরকম আরও কয়েকটা গুরুত্বপূর্ণ কৌশলের সঙ্গে পরিচিত হওয়া যাক। যেমন ধরুন থার্মোমেকানিক্যাল অ্যানালাইসিস বা টিএমএ। এটা মাপে যে গরম করার সময় একটা জিনিসের আকারে কি পরিবর্তন আসছে, মানে সেটা কতটা বাড়ছে বা নরম হয়ে যাচ্ছে। খুব সহজ করে বললে, টিএমএ যন্ত্রটা একটা ছোট প্রোব দিয়ে নমুনাটাকে আলতো করে চাপ দেয়, আর গরম হওয়ার সাথে সাথে সেটার আকারের পরিবর্তন রেকর্ড করতে থাকে। এর মাধ্যমে বিজ্ঞানীরা জানতে পারেন ঠিক কোন তাপমাত্রায় একটা প্লাস্টিক নরম হতে শুরু করে বা একটা ফিল্ম কুঁচকে যায়। আর একটা দারুণ টেকনিক হল থার্মোগ্র্যাভিমেট্রিক অ্যানালাইসিস বা টিজিএ। এই যন্ত্রটার কাজটা কিন্তু খুব সহজ। গরম করার সময় কোনো জিনিসের ওজন মাপা। প্রসেসটা খুবই সহজ। নমুনাটাকে একটা খুব সেন্সিটিভ দাড়িপাল্লার ওপর রেখে গরম করা হয়। যদি দেখা যায় নমুনার ওজন কমে যাচ্ছে, তার মানে হলো পদার্থটা ভেঙে যাচ্ছে বা তার কোনো অংশ বাষ্প হয়ে উড়ে যাচ্ছে। একটা পদার্থ কতটা স্থিতিশীল সেটা বোঝার জন্য এই পরীক্ষাটা খুব জরুরি। তাহলে দেখা যাচ্ছে এই সবকটা টেকনিক, ডিএসসি, টিএমএ, টিজিএ, এগুলো আমাদের কি দারুণ ক্ষমতা দেয়, তাই না? আণবিক স্তরে পদার্থের আচরণ বোঝার ক্ষমতা। চলুন এবার দেখি এই জ্ঞানটা আমাদের রোজকার জীবনে ঠিক কিভাবে প্রভাব ফেলে। আমরা যে ফোন বা ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে আছি, তার পলিমার থেকে শুরু করে আমাদের জীবন বাঁচানো ওষুধের বিশুদ্ধতা পর্যন্ত সবকিছুর পেছনে কিন্তু রয়েছে এই তাপীয় বিশ্লেষণের অবদান। এটা আমাদের আধুনিক বিশ্বের এক নীরব চালিকা শক্তি, যা আমরা হয়তো দেখতে পাই না, কিন্তু অনুভব করি। আসলে এটা হলো সেই লুকানো বিজ্ঞান যা আমাদের চারপাশের সব পদার্থের গোপন রহস্যটা বের করে আনে যখনই তাপমাত্রা বাড়তে থাকে। তো পরের বার যখন হাতে কফির কাপটা নেবেন বা গাড়ির টায়ারের দিকে তাকাবেন, একবার ভাবার চেষ্টা করবেন, তাপের প্রতি এর আচরণটা ভালোভাবে বোঝার ফলেই হয়তো একে এতটা নিখুঁত আর নিরাপদ করে তোলা সম্ভব হয়েছে। এই অদৃশ্য বিজ্ঞানটা কিন্তু আমাদের সব দিকে সব সময় ঘিরে রেখেছে। কখনো কি ভেবে দেখেছেন, যখন আমরা কোনো জিনিসকে গরম করি তখন ওর ভেতরে আসলে কি হয়? আণুবৈজ্ঞানিক স্তরে যে এত সব পরিবর্তন ঘটে, সেগুলো আমরা দেখি কি করে? ঠিক এই রহস্যের সমাধান করার চাবিকাঠিটাই হল থার্মাল অ্যানালাইসিস। এটা আমাদের পদার্থের সে গোপন ভাষা বুঝতে সাহায্য করে। তো চলুন এই দারুণ ইন্টারেস্টিং বিষয়টার গভীরে যাওয়া যাক। আজকের এই আলোচনায় আমরা প্রথমে জানব থার্মাল অ্যানালাইসিস জিনিসটা ঠিক কী, তারপর বুঝব তাপের নিজস্ব ভাষা, আর দেখব এটা আমাদের প্রতিদিনের জীবনে ঠিক কতটা দরকারি। এরপর আমরা কিছু যন্ত্রপাতি নিয়ে কথা বলবো, আর সবশেষে পুরো বিষয়টার একটা পরিষ্কার চিত্র তুলে ধরব। চলুন শুরু করা যাক একেবারে মূল প্রশ্নটা দিয়ে। যখন আমরা বলি থার্মাল অ্যানালিসিস, তখন আসলে কি বোঝাতে চাইছি? আসুন এর আসল ধারণাটা একেবারে পরিষ্কার করে নিই। থার্মাল অ্যানালাইসিস নামটা শুনলেই কিন্তু একটা ধারণা পাওয়া যায়, তাই না? তাপ দিয়ে কোনো কিছু বিশ্লেষণ করা। কিন্তু এর সংজ্ঞাটা যতটা সহজ মনে হচ্ছে, এর কাজের পরিধি কিন্তু ঠিক ততটাই বিশাল আর ইন্টারেস্টিং। তাহলে সহজ কথায় বলতে গেলে ব্যাপারটা কি? আমরা খুব কন্ট্রোল করে কোনো পদার্থের তাপমাত্রা হয় বাড়াই বা কমাই, আর ঠিক ওই সময়ে খুব কাছ থেকে দেখি যে ওর বৈশিষ্ট্যগুলো কিভাবে বদলাচ্ছে। মানে ধরুন, কোনো পদার্থের ওপর তাপমাত্রার প্রভাবটা লাইভ পর্যবেক্ষণ করা। এটাই হলো আসল খেলা। এখন একটা মজার ব্যাপার কি জানেন? বিজ্ঞানীরা নিজেরাই মাঝে মধ্যে এই বিশ্লেষণ বা অ্যানালাইসিস শব্দটা ব্যবহার করা নিয়ে একটু ভাবেন। কারণ পুরনো ধারণা অনুযায়ী বিশ্লেষণ মানে হল কোনো কিছুকে ভেঙে তার ভেতরের উপাদানগুলো আলাদা করে দেখা। কিন্তু থার্মাল অ্যানালাইসিসে আমরা তো ঠিক সেটা করি না। কিন্তু দেখুন, আধুনিক বিজ্ঞানে বিশ্লেষণ শব্দটার অর্থ কিন্তু আরও ব্যাপক।
এর মানে হতে পারে কোনো কিছুর গভীরে গিয়ে তাকে ভালোভাবে জানা। আর সেই দিক থেকে দেখলে থার্মাল অ্যানালাইসিস অবশ্যই এক ধরনের খুবই শক্তিশালী বিশ্লেষণ পদ্ধতি। আমরা এখানে পদার্থকে ভাঙছি না, বরং তাপের সাপেক্ষে তার আচরণটা খুব গভীরভাবে বুঝছি। আচ্ছা, এই টেকনিকগুলো দিয়ে কি করা যায় সেটা জানার আগে আমাদের তাপের জগতের কিছু বেসিক ভাষা বা নিয়মকানুন জেনে নিতে হবে। তো চলুন এবার একটু থার্মোডায়নামিক্সের ভাষাতেই কথা বলা যাক। আর এই ভাষার প্রথম অক্ষরটাই হল থার্মোডায়নামিক্সের 0th ল বা 0তম সূত্র। নামটা শুনতে একটু অদ্ভুত লাগলেও এই সহজ সূত্রটাই কিন্তু তাপমাত্রা বা টেম্পারেচার এই ধারণাটার জন্ম দিয়েছে। সহজ কথায় এই সূত্রের জন্যই আমরা থার্মোমিটার দিয়ে নির্ভুলভাবে তাপমাত্রা মাপতে পারি। এখানে কিন্তু তাপমাত্রা আর তাপের মধ্যে একটা খুব জরুরি পার্থক্য আছে, যেটা আমাদের বুঝতেই হবে। দেখুন, তাপমাত্রা হলো একটা সিস্টেমের নিজস্ব বৈশিষ্ট্য বা অবস্থা, আর তাপ হলো শক্তি যা এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। একটা হলো কি আছে আর অন্যটা হলো কি ঘটছে। ওকে, থিওরি তো অনেক হলো, চলুন এবার আসল জায়গায় আসি। এই জ্ঞান বাস্তবে আমাদের কি কাজে লাগে, কিভাবে এটা আমাদের প্রযুক্তি আর দৈনন্দিন জীবনকে প্রভাবিত করছে। বিশ্বাস করুন, এর ব্যবহারিক দিকটা বিশাল, মানে এতটাই বিশাল যে অবাক হতে হয়। ধরুন, মহাকাশযানের জন্য নতুন কোনো হালকা কিন্তু শক্তিশালী উপাদান তৈরি করা, বা আপনি যে ওষুধটা খাচ্ছেন সেটা গরমে নষ্ট হয়ে যাবে কিনা, এই সব কিছু নিশ্চিত করতে থার্মাল অ্যানালাইসিস অপরিহার্য। কিন্তু প্রশ্নটা হলো, এত সব সূক্ষ্ম পরিবর্তন মাপা হয় কিভাবে? এর জন্য তো বিশেষ যন্ত্রপাতি লাগবে, তাই না? চলুন একজন থার্মাল অ্যানালিস্টের টুলবক্সটা একবার খুলে দেখি ভেতরে কি কি আছে। এই টুলবক্সের প্রথম যন্ত্রটার নাম হল TMA বা থার্মোমেকানিক্যাল অ্যানালাইসিস। এর কাজ খুবই সহজ। তাপ দিলে কোনো জিনিস আকারে কতটা লম্বা বা ছোট হয় সেটা মাপা। যেমন ধরুন, গরমকালে রেললাইন কতটা লম্বা হয়, বা আপনার ফোনের ভেতরের কোনো পার্টস গরমে বেঁকে যাবে কিনা, এই সব প্রশ্নের উত্তর দেয় TMA। এই যে ছবিটা দেখছেন, একাই হল যন্ত্রটার মূল কৌশল। একটা খুব সংবেদনশীল প্রোব স্যাম্পেলের ওপর বসানো থাকে। এরপর তাপমাত্রা কমানো বাড়ানোর সাথে সাথে স্যাম্পেলের আকারে যে সামান্যতম পরিবর্তন হয় সেটাও এই প্রোবটা রেকর্ড করে ফেলে। ভাবতে পারেন, একটা চুলের থেকেও সূক্ষ্ম পরিবর্তনও এটা ধরে ফেলতে পারে। এবার আসি এই ফিল্ডের সবচাইতে শক্তিশালী দুটো টুলের কথায়, DTA আর DSC। দুটোই তাপের প্রবাহ মাপে, কিন্তু একটু ভিন্ন উপায়ে। DTA অনেকটা একটা অ্যালার্মের মতো কাজ করে। এটা আপনাকে বলে দেয় ঠিক কোন তাপমাত্রায় পরিবর্তনটা শুরু হলো, আর DSC আপনাকে বলে ওই পরিবর্তনের ঠিক কতটা শক্তি লাগলো বা বের হলো। এটা যেন একটা এনার্জি মিটার। আর জানেন, আধুনিক প্রযুক্তি কিন্তু আরও এক ধাপ এগিয়ে। এখনকার কিছু যন্ত্রে DSCর সাথে একটা শক্তিশালী মাইক্রোস্কোপও লাগানো থাকে। ফলে বিজ্ঞানীরা একদিকে যেমন তাপের পরিবর্তনটা মাপতে পারেন, ঠিক ওই সময়ে নিজের চোখে দেখতেও পান যে পদার্থের ভেতরে ঠিক কি ঘটছে, কিভাবে বরফ গলে পানি হচ্ছে বা একটা ক্রিস্টাল তৈরি হচ্ছে। আচ্ছা, এতক্ষণ আমরা জানলাম কি পরিবর্তন হচ্ছে, কিন্তু কত দ্রুত পরিবর্তন হচ্ছে সেটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ, তাই না? ধরুন, একটা জিনিস গলে যাচ্ছে, কিন্তু সেটা কি 1 সেকেন্ডে গলছে নাকি 1 ঘন্টায়? থার্মাল অ্যানালাইসিস আমাদের সেই গতিপথটাও দেখিয়ে দেয়। এর সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন? এই ডেটাগুলো দিয়ে আমরা একটা গাণিতিক মডেল বানাতে পারি। আর এই মডেলটা অনেকটা ক্রিস্টাল বলের মতো কাজ করে, যা আগে থেকেই বলে দিতে পারে যে কোনো পদার্থ ভবিষ্যতে বিভিন্ন তাপমাত্রায় কেমন আচরণ করবে। এর ফলে আমরা পণ্যের আয়ু বা নিরাপত্তা সম্পর্কে অনেক বেশি নিশ্চিত হতে পারি। তাহলে চলুন পুরো আলোচনাটা একবার এক ঝলকে দেখে নেওয়া যাক। এতক্ষণ ধরে আমরা যা যা জানলাম সবগুলোকে একসাথে করলে কি দাঁড়ায়? তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? 1. থার্মাল অ্যানালাইসিস হলো তাপ দিয়ে পদার্থের গোপন চরিত্র জানার একটা অসাধারণ উপায়। 2. নতুন জিনিস তৈরি করা থেকে শুরু করে সেগুলোর কোয়ালিটি কন্ট্রোল পর্যন্ত এটা সবখানে দরকারি। আর 3. TMA বা DSCর মতো দারুণ সব যন্ত্র আমাদের এই কাজে সাহায্য করে। একটু ভেবে দেখুন, আমাদের হাতে থাকা ফোনের প্লাস্টিক থেকে শুরু করে আকাশে উড়ে যাওয়া মহাকাশযানের ধাতু পর্যন্ত তাপ কিন্তু সব কিছুকেই বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এই বিজ্ঞানটা প্রতিনিয়ত আমাদের চারপাশের জগতের অজানা সব রহস্য আমাদের সামনে তুলে ধরছে।
তাহলে এবার ভাবুন তো, আমাদের চারপাশে এমন আর কত পদার্থের তাপীয় রহস্য লুকিয়ে আছে যা এখনও উন্মোচনের অপেক্ষায়?